powered by Asian Paints. অনেক সময় বিভিন্ন ওপেন স্পেসে আমাদের রুফিং বা শেডিং তৈরি করার প্রয়োজন হয়, যেমন আউটডোর কার পার্কিং, রুফটপ রেস্টুরেন্ট, কোনো প্যাভিলিয়ন কিংবা ওয়াকওয়ে। এই ধরনের স্পেসগুলোতে শেডিং বা ক্যানোপি তৈরির ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি রড, ইট, বালু, পাথরের সংমিশ্রণে আরসিসি ঢালাইয়ের সলিউশন, অথবা কোনো কোনো ক্ষেত্রে স্টিলের স্ট্রাকচার তৈরি করে তার উপর করোগেটেড শিট বা ইন্ডাস্ট্রিয়াল শিট স্থাপন করেও শেড তৈরি করা হয়। তবে এই দুটি প্রক্রিয়ারই বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে। প্রথমত, আরসিসি স্ট্রাকচার বেশ সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি বিষয়, এবং যদি আমরা মেটাল শিট ব্যবহার করে কোনো শেডিং তৈরি করি সেটা প্রচণ্ড হিটও গেইন করে থাকে। এর একটা নান্দনিক এবং ভালো বিকল্প রয়েছে টেনজাইল স্ট্রাকচার। বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান টেনজাইল স্ট্রাকচার নিয়ে কাজ করছে, যার অন্যতম টেনজাইল আর্কিটেকচার বাংলাদেশ, এবং এই প্রতিষ্ঠানটির প্রধান স্থপতি মোরসালিন চৌধুরী রানা আমাদের আজকের অতিথি। কথা বলবো টেনজাইল স্ট্রাকচার নিয়ে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। ভাইয়া, স্বাগত আপনাকে। জি, থ্যাংক ইউ। শুরুতে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে টেনজাইল আর্কিটেকচার বা টেনজাইল স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? টেনজাইল স্ট্রাকচার আর নর্মাল স্ট্রাকচারের মধ্যে যে পার্থক্য সেটা হলো যে এখানে একটা মেমব্রেন টেনশনে থাকে, যেটা নর্মালি আপনার ব্রিক বা অন্যান্য যে স্ট্রাকচারগুলোতে আমরা কম্প্রেশনটাকে প্রাধান্য দিয়ে বিল্ডিংটা কনস্ট্রাকশন করি, কিন্তু টেনজাইল স্ট্রাকচারে আমাদের টেনশনটাই মেইন ভূমিকা পালন করে, এবং আমরা একটা কাপড়কে টেনশন দিয়ে ধরে রাখি এবং স্পেস ডিজাইন করি। ভাইয়া, এমনিতে যে ধরনের স্ট্রাকচার আমরা দেখি রুফিংয়ের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে তো দেখি যে সাধারণ টিন ব্যবহার করে একটা ছাদ তৈরি করা হয়, বা আরসিসির বিষয়টা তো আছে, কিন্তু টেনজাইল আসলে কোন দিক দিয়ে আলাদা বা বিশেষত্ব কি? টেনজাইলের সাথে যদি আমরা স্টিলের তুলনা করি তাহলে যেটা হয় যে স্টিল অনেক বেশি গরম হয়ে যায়, যেটা তুমি বলেছো। তারপরে হলো যে কনক্রিটের স্ট্রাকচারের সাথে যদি তুলনা করি, কনক্রিটের স্ট্রাকচারে দেখা যায় যে অনেক টাইম কনজিউমিং, অনেক ভারী হেভি ওয়েট হয়, কিন্তু টেনজাইল স্ট্রাকচারের বেনিফিটটা হলো এটা খুব লাইট ওয়েট, হালকা, যে ছাদের উপরে কোনো বাড়তি লোড দেয় না, এটা একটা বড় বেনিফিট। আর আরেকটা যেটা হলো যে এটা টাইমটা খুব কম সময়ে কাজ করা যায়, আমরা কুইক ম্যানুফ্যাকচারিং করে খুব কুইক ইনস্টলেশন করতে পারি, যেটা স্টিলে বা আরসিসিতে মানে চিন্তাই করা যায় না। কিছু হিটের ব্যাপার আছে, যেমন স্টিলে হিটের একটা অনেক গরম হয়ে যায়, আবার আরসিসিতে দেখা যায় যে অনেক হেভি হওয়ার কারণে এটার ইকোনমিক এটা অনেক বেশি ভায়াবল হয় না, খুব কনস্ট্রাকশন করা যায় না। কিন্তু টেনজাইল মেমব্রেন যেটা হয় যে খুব বেশি হিটেড হয় না, কারণ হলো যে আমরা যেই ফ্যাব্রিকটা ইউজ করি এটা 70% হিটই রিফ্লেক্ট করছে, আর ভিতরে একটা ডিফিউজ লাইট হয়, যেটা আমরা কনক্রিটের ক্ষেত্রে চিন্তাই করা যায় না, কনক্রিটটা অন্ধকার হয়ে যায়। যে কোনো একটা বিল্ডিং যদি আমরা কনক্রিট দিয়ে করি এবং ওটা যদি ঢালাই হয়ে যায়, ওখানে কোনো লাইট পাস করছে না। কিন্তু আমরা অনেক বড় একটা স্পেস যদি, যেখানে আমরা নর্মালি তো আমরা যেটা জানো যে লাইট কিন্তু 20 ফিটের বেশি বা 18 ফিটের বেশি একটা ইন্টেরিয়র স্পেসে প্রবেশ করে না, তো সেক্ষেত্রে যদি আমরা পুরো ছাদটাকে যদি আমরা টেফলন দিয়ে করে দিই তাহলে পুরো স্পেসটাই লাইটের হয়ে যাবে। যেমনটা এইখানে আমরা যেমন একটা কাজ করেছি, এটা বুয়েটে একটা বাস শেড, এই মেমব্রেনটা দেওয়ার জন্য পুরো জায়গাটাই কিন্তু আলোকিত হয়ে গেছে, লাইটটা পাস করছে, ডিফিউজ লাইট হচ্ছে। তো যেটা আসলে আমরা যদি ঢালাই দিয়ে করতাম, কনক্রিট দিয়ে করতাম বা স্টিল স্ট্রাকচার দিয়ে করতাম, তাহলে কিন্তু এই বেনিফিটটা আসতো না। এখানে একটা সুন্দর শ্যাডো লাইট স্পেস তৈরি হচ্ছে, এটাই হলো যে এটার মেইন অ্যাডভান্টেজ ওভার তোমার স্টিল স্ট্রাকচার বা অন্য যে কোনো ধরনের স্ট্রাকচারের সাথে। আবার আরেকটা অ্যাডভান্টেজ হলো এটা নান্দনিক একটা ব্যাপার আছে, যে বিভিন্ন ধরনের কনিক্যাল শেপ করা যাচ্ছে, হাইপার শেপ করা, বিভিন্ন ধরনের শেপ করা যাচ্ছে। তারপরে স্টিল দিয়ে বিভিন্ন ধরনের প্লে করা আছে, আমরা স্টিলকে বাঁকা করতে পারি, সোজা করতে পারি, কার্ভ করতে পারি, কাস্টমাইজ করতে পারছি, যেটা আসলে নর্মাল ট্রেডিশনাল ওয়েতে যদি আমরা কাজ করি সেগুলোতে এই ধরনের ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় না। আর একটা হলো যে এই পুরো স্ট্রাকচারের মধ্যে একটা টেনশনের একটা ব্যাপার থাকে, যে লোডটা একদম টেনশন দিয়ে যাতে করে ডিস্ট্রিবিউট হয়ে যায়, এই জন্য প্রচুর ওয়্যার কেবল দিয়ে টানা দিয়ে একটা ব্যালেন্স তৈরি করে রাখতে হয়, যেটা আসলে একটা নান্দনিক দৃষ্টিভঙ্গিও নিয়ে আসে, প্লাস হলো যে আবার খুব ফাংশনাল। এটা দেখে খুব সাধারণ দৃষ্টিভঙ্গিতে আমার কাছে মনে হয় যে এটা কোনো বিল্ডিংয়ের উপরে ইম্পোজড কোনো কিছু না, একটা কমপ্লিমেন্ট বা একটা অ্যাডন ম্যাটেরিয়াল হিসেবে এটা কাজ করছে, মানে খুব বিরাট ভারী কোনো কিছু না। কিন্তু যেহেতু এটা একটা সফট স্ট্রাকচার এবং অল্প কিছু মেটাল ফ্রেম দিয়ে এটাকে ধরে রাখা হয়,
তো সাধারণভাবে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ঝড় বৃষ্টির সময় এটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিনা। আমাদের বিএনবিসিতে একটা কোড গাইডলাইন দেওয়া আছে যে কত ঝড়ের জন্য লোড ধরতে হবে। তো আমরা যেটা করি যে ডিজাইনের সময় ওইটাকে কনসিডার করে আমরা ডিজাইন করি এবং ওই ধরনের পাইপটাকে ডিটেল করা হয়, ওই ধরনের ফ্যাব্রিকটাকে ওই ধরনের ডিটেল আউট করা হয়। তাহলে যেটা হয় কি যে আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে যাই যে স্ট্রাকচার কিছু ভাইব্রেশন হবে কিন্তু কলাপস করবে না বা কোনো সমস্যা হবে না। ভাইয়া এটার অ্যাপ্লিকেশন আসলে কোন কোন জায়গায় হয়? যেমন আমি আমার মতো করে একটু বলতে চেষ্টা করছিলাম, যেখানে যেখানে দেখে অভ্যস্ত, যেমন রুফটপ রেস্টুরেন্ট বা কোনো ক্যানোপি বা ওয়েটিং এরিয়া, বাস স্টপ, এই জায়গাগুলোতে। আমাদের দেশে আসলে এখনও ব্যবহারটা ব্যাপক হারে প্রচলিত হয়নি। আমাদের মোটামুটি যে রুফটপে বা বিভিন্ন রেস্টুরেন্টে তুমি যেটা বললে ওই ধরনের কাজে বেশি ইউজ হচ্ছে। তবে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু টেনসেল স্ট্রাকচার বিভিন্ন বড় বড় কনভেনশন হল, তারপরে যে পার্টি স্পেস, তারপরে যে এক্সিবিশন হল, তারপরে হলো যে এমনকি স্টেডিয়ামগুলোতে, আমাদের দেশেও কিছু স্টেডিয়াম হচ্ছে। তো এইগুলোতে বড় স্প্যানে কভার করতে টেনসেল মেমব্রেনটি ইউজ হয়। টেনসেল মেমব্রেন একটা অ্যাডভান্টেজ হলো যে লম্বা স্প্যানে, অনেক বড় স্প্যানে যেখানে আমাদের স্টিলে অনেক বেশি স্টিল লাগে বা অনেক বেশি হেভি কনক্রিট লাগে, কিন্তু মেমব্রেন যেহেতু পাতলা একটা ম্যাটেরিয়াল, সো ওই পাতলা ম্যাটেরিয়ালকে আমি টান দিয়ে টেনশন দিয়ে অনেক বড় স্প্যান কভার করতে পারি, যেটা 30-40 ফিট 50 ফিট যে ওয়্যার দিয়ে কেবল দিয়ে আমি এটাকে কভার করতে পারি, যেটা ট্রেডিশনাল ম্যাটেরিয়াল দিয়ে চিন্তাই করা যায় না, অনেক হেভি হয়ে যায়, ইকোনমিক্যালি ভাইয়েবল হয় না। আমরা মূলত ভাইয়া এটার যে অ্যাপ্লিকেশন দেখছি কমার্শিয়াল স্পেসগুলোতে বা পাবলিক স্পেসগুলোতে বেশি। এখন যদি একটু প্রাইভেট স্পেসের কথা বিবেচনা করি, যেহেতু আমাদের যারা দর্শক আছেন তারাও তাদের নিজেদের বাড়ি বা বাসার ক্ষেত্রে এটা কনসিডার করতে পারেন হয়তো অনেক সময়, তো সেই ক্ষেত্রে নিজেদের প্রাইভেট স্পেসে আমরা এরকম স্ট্রাকচার আসলে কোথায় কাজে লাগাতে পারি? প্রাইভেট স্পেসগুলোতে ছাদে রুফটপ ইউজ করতে পারি, তারপরে যে বারান্দা ইউজ করতে পারি। আর এই টেনসেল মেমব্রেন কিন্তু শুধুমাত্র যে পার্মানেন্ট বা সেমি পার্মানেন্ট হবে নট নেসেসারি, এটা কিন্তু রিট্রাক্টেবল হতে পারে। যে বারান্দায় বা কোনো টেরাসে আমি চাইলে খুলে ফেললাম, আবার হ্যাঁ আবার বন্ধ করে ফেলতে পারি, রিট্রাক্টেবল হতে পারে। আবার কিছু কিছু টেনসেল মেমব্রেন আছে সুইচ অপারেটেড দিয়ে অটোমেটিক খুলে যাবে আবার বন্ধ হবে। এটা একটা ভালো এক্সাম্পলও আছে, যেমন এটা অবশ্য প্রাইভেট স্পেসে না, এটা হলো যে পাবলিক স্পেসে, যেমন মক্কা মদিনাতে যেই ছাতাগুলো আমব্রেলাগুলো খুলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের কাজেও টেনসেল মেমব্রেন ইউজ হতে পারে। আরসিসি করতে গেলে আমার কিউরিংয়ে একটা লম্বা সময় দিতে হচ্ছে, সেখানে লেবার কস্ট এবং ম্যানেজমেন্ট বিশাল একটা হ্যাসেল। তো মানে সব কিছু এলোমেলো হয়ে যাওয়ার মতো একটা কর্মযোগ্য। কিন্তু এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করেন কোনো জায়গায়, সেক্ষেত্রে কতটুকু সময় লাগতে পারে? ধরেন ছোট একটা স্পেস, সেক্ষেত্রে কতখানি সময় দরকার, এবং যদি একটা আনুমানিক ধারণা দেন যে কী ধরনের খরচ হতে পারে? টেনসেল মেমব্রেনে কিন্তু আমরা অনেক অল্প ইম্প্যাক্ট ফেলে একটা বিল্ডিংয়ের মধ্যে করতে পারি, যেমন রয়্যাল বোল্ট বা অ্যাঙ্কর বোল্ট বা এই কেমিক্যাল বোল্টিং করে আমরা এটাকে অল্প ইম্প্যাক্ট ফেলে বিল্ডিংয়ের মধ্যে, তাতে বিল্ডিংয়ের ড্যামেজ কম হচ্ছে, বিল্ডিংয়ের লনজিভিটি বাড়ছে, ধুলাবালি ছড়াচ্ছে না। আরও একটা অ্যাডভান্টেজ হলো যে ফ্যাব্রিক কিন্তু ফায়ার রিটার্ডেন্ট, আমাদের যে ফ্যাব্রিকগুলো ইউজ করি। তো অনেক সময় দেখা যায় যে পাবলিক স্পেসে বা প্রাইভেট স্পেসে আগুনের একটা হ্যাজার্ড থাকে, তো এই ক্ষেত্রে এই ফ্যাব্রিকটা কিন্তু ফায়ার রিটার্ডেন্ট, আগুন লাগলেও আগুন ছড়াবে না বা সেলফ এক্সটিংগুইশ হবে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ, যেটা আপনি আরসিসি বা স্টিলের ক্ষেত্রে হয় না। আর তো থার্মাল বেনিফিট তো আছে, থার্মাল যে স্টিলটা অনেক বেশি গরম হয়ে যায়, সেক্ষেত্রে টেফলনে যেটা হয় যে ম্যাক্সিমাম হিটটাই রিফ্লেক্ট হচ্ছে। আর যেটা হলো যে কুইক কনস্ট্রাকশন, এটা একটা বড় অ্যাডভান্টেজ, যে স্টিল বা আরসিসিতে অনেক বেশি সময় লাগছে, কিন্তু আমরা টেনসাইলে যদি আমরা প্রি ফ্যাব্রিক করে নিয়ে আসতে পারি, হয়তো বা 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা একটা বড় স্পেস এটা আমরা ইনস্টল করে ফেলতে পারি। আর খরচের দিক দিয়ে কিছুটা খরচ বেশি, যেহেতু এটা একটা নিউ ম্যাটেরিয়ালগুলো আমাদের দেশে একদম র ম্যাটেরিয়াল হিসেবে অ্যাভেলেবেল না, ইম্পোর্ট করতে হয়। আর যেহেতু স্টিলটাও আমাদের দেশে হয় না, এটাও ইম্পোর্টেড, তো কিছুটা খরচ বেশি হচ্ছে। কিন্তু খরচ হলেও অ্যাডভান্টেজগুলো যদি আমি দেখি, তো ওই অ্যাডভান্টেজের কারণে আমি যেহেতু কুইক ইউজে চলে যেতে পারছি, অল্প সময়ে এটার সার্ভিস দিতে পারছে স্পেসটা, তারপরে হলো যে বিল্ডিংয়ের ড্যামেজ কম হচ্ছে। তো আদার ব্যাপারগুলো যদি চিন্তা ভাবনা করি, তাহলে এটাতে অ্যাডভান্টেজ অনেক বেশি।
যেহেতু দেখতে খুব সফট একটা এলিমেন্ট, তো এটার লঞ্জিভিটি আসলে কত দিনের হয়ে থাকে? মেমব্রেনের লঞ্জিভিটি ডিপেন্ড করে মেমব্রেনের থিকনেসের উপরে। আমরা নর্মালি 600 GSM, 900 GSM, 1100 GSM ফ্যাব্রিক ইউজ করি। তো নর্মালি 900 থেকে 1100 GSM ফ্যাব্রিকগুলো লঞ্জিভিটি অনেক বেশি, 15 থেকে 20 বছর। আর 600 GSMগুলো একটু লঞ্জিভিটি কম, ওটা হলো যে 10 থেকে 15 বছর। তো এই লং স্প্যানের মধ্যে হয়তো ফ্যাব্রিকের কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু ভিতরে পলিয়েস্টার ফাইবার থাকে, পলিয়েস্টারটা হয়তো বা আরও কিছুদিন সাস্টেন করতে পারে। তবে কোটিংটা নষ্ট হয়ে গেলে তবে এই আমাদের পরামর্শ হলো ফ্যাব্রিকটা চেঞ্জ করে ফেলা। আমি যদি কোথাও একটা স্ট্রাকচার বানাই, সেটাকে আমি চাইলে খুলে অন্য কোথাও প্লেস করতে পারবো? এটা সহজে করা যাবে, এটা সহজে করা যাবে যদি একই ডাইমেনশন থাকে, একই সব সেম থাকে, তাহলে এটা খুলে রিপ্লেস করা যাবে, পসিবল। এটা আমরা অনেক জায়গায় করেছি। সাদা রঙেরই দেখছি, কিন্তু অন্য কোনো কালার ইউজ করার স্কোপ আছে কিনা? হ্যাঁ, কালারের ক্ষেত্রে আসলে অনেক ভ্যারাইটি আছে। আমরা নর্মালি সাদা বেশি ব্যবহার করি, যেতে সাদাটা সোলার রিফ্লেক্টিভিটি বেশি, তো যার কারণে ভিতরটা ঠান্ডা থাকে, তো এটা একটা অ্যাডভান্টেজ। আর সাদা তো সব কালারের সাথে ম্যাচ করতে পারে, সব সিচুয়েশনের সাথে ম্যাচ করতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। আর এছাড়াও বিভিন্ন ধরনের কালার আসলে আছে, যেমন অ্যাশ কালার আছে, ইয়েলো আছে, রেড আছে, আবার বেশি ট্রান্সপারেন্ট যদি কেউ চায় একটু লাইট বেশি আসার জন্য, তো ওইটার ধরনের আবার এটার ট্রান্সলুসেন্সি বেশি এরকম ফ্যাব্রিকও আছে, যেটা দিয়ে লাইটটা বেশি পাস করবে। তো এটা ফাংশন অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী কালারগুলো চেঞ্জ হতে পারে। টেম্পোরারি ইভেন্টের ক্ষেত্রে এরকম শেডিংয়ের প্র্যাকটিস দেখি। ধরেন একেবারে গ্রামেগঞ্জের ওয়াজ মাহফিল থেকে শুরু করে যে কোনো বড় মেলা বা যে কোনো উৎসব অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আমরা সবাই কিন্তু কম বেশি বাঁশের এবং কাপড়ের একটা শামিয়ানা টাঙানোর চর্চা দেখি। তো সেগুলোর ক্ষেত্রে এই ধরনের প্র্যাকটিস আসলে ইউজ করার স্কোপ আছে কিনা? একটা দ্বিধার জায়গা, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ একটা বিষয়, কিন্তু এর পাশাপাশি ধরেন এই টেফলনকে বাঁধার যে প্রসেস, এটা যেমন দেখতে খুব সুন্দর, দেখতে ইউনিক একটা শেপ আসে। তো আমরা সাধারণ কাপড় দিয়ে যখন কোনো শামিয়ানা টাঙাই, সেই ক্ষেত্রে কি আবার এরকম কোনো শেপ তৈরি করা যায় কিনা? আপনার কি সাজেশন? শামিয়ানা যেটার কথা বললে, সেটা হলো যে মুঘল আমলের একটা ট্রেডিশন, আমাদের এই উপমহাদেশে অনেক আগে থেকে হয়ে আসছে, এবং টেন্সেল মেমব্রেনটা আসলে কিন্তু এই শামিয়ানা বা টেন্ট থেকেই এটা ইভলভ হয়েছে। তাঁবু ভিত্তিক আর্কিটেকচারের উপরে যখন রিসার্চ করতে যাওয়া হয়েছে, তখন এটাকে আরও ডেভেলপ করে, এটাকে সায়েন্টিফিক্যালি মোর স্টাডি করে এটাকে তখন টেন্সেল মেমব্রেনে করা হয়েছে। এবং এটার পিছনে ব্যাপক কাজ করেছেন ফ্রাই অটো, জার্মান আর্কিটেক্ট। উনি ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যখন জার্মানিতে প্রচুর ডিস্ট্রাকশন হলো, যখন প্রচুর ঘরবাড়ি ভেঙে গেল, তখন ওনাদের একটা ক্রাইসিস তৈরি হলো যে কুইক কনস্ট্রাকশনের জন্য, তখন অনেক তাঁবুর প্রয়োজন হতো। তো ওই তাঁবুর ডিমান্ড থেকে তখন উনি ওটা নিয়ে কাজ করতে করতে কীভাবে এটাকে আরও সায়েন্টিফিক্যালি ডেভেলপ করা যায়, আরও নান্দনিক করা যায়, আরও কুইক কনস্ট্রাকশন করা যায়, তখন ওইখান থেকে উনি ডেভেলপ করতে করতে উনি একটা কনসেপ্ট পেল, যে সোপ বাবল কনসেপ্ট। সোপ বাবলটা হলো যে আমরা সচরাচর সাবানের যে বাবলটা দেখি, এই সাবানের বাবলটা কিন্তু খুবই এফিশিয়েন্ট একটা স্ট্রাকচার, এটা খুবই স্টেবল এবং খুবই, এটাকে বলে মিনিমাল সারফেস, এবং খুব অল্প সারফেসের মধ্যে সুন্দর একটা ফর্ম তৈরি হয়। তো উনি এটাকে নিয়ে ডেভেলপ করা যায় কীভাবে, যেহেতু মিনিমাল সারফেস, তাহলে আমাদের মিনিমাম ম্যাটেরিয়াল ইউজ হবে, সাস্টেইনেবিলিটি বাড়বে। তো সেইটা নিয়ে গবেষণা করতে গিয়ে ওই ফর্ম এবং এই মিনিমাল সারফেসকে নিয়ে কাজ করতে টেন্সেল মেমব্রেনে উনি ডেভেলপ করেন, অনেক কাজ করেন। ওনার নোটেবল কাজের মধ্যে মিউনিক অলিম্পিক স্টেডিয়াম, তারপর এক্সপো 1967 জার্মান প্যাভিলিয়ন, এই ধরনের আরও বহু কাজ ওনার মতো। এরপরে আসলে ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে আরও ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা কাজটা শুরু করে। আর যেটা হলো যে কস্টিংয়ের যেটা কথা বলে, যে গ্রামে গঞ্জে যদি কস্টিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ধরনের কাপড় ব্যবহার করে একটু খরচ সাধ্য ব্যাপার হবে, কারণ যেহেতু এটা তো আমাদের লোকাল ম্যাটেরিয়াল, এটাকে ইম্পোর্ট করতে হচ্ছে। আমি বেসিক্যালি একটু রিসার্চ করছি জুট নিয়ে, পাট নিয়ে কীভাবে টেন্সেল মেমব্রেন করা যায়। তো আমরা এক্সপেরিমেন্ট করে দেখেছি যে পাট নিয়েও আসলে করা সম্ভব টেন্সেল মেমব্রেন, আমরা যদি ফর্মটা ঠিকভাবে ডেভেলপ করতে পারি, টেনশন যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে পাট দিয়েও করা সম্ভব। তো পাটের কাপড় দিয়ে যদি হয়, তাহলে নর্মালি যে কোনো কাপড় দিয়ে আসলে করা সম্ভব। সেই ক্ষেত্রে আমাদেরকে আর কি প্রপার ডিজাইনটাকে ইনস্টলেশন করতে হবে, বা এটার যে রুলসগুলো আছে সেগুলোকে মেনটেন করে ডিজাইন করতে পারলে এবং স্টিচিং করতে পারলে এটা করা সম্ভব। তাহলে গ্রামেও সুন্দর সুন্দর স্ট্রাকচার লোকাল ম্যাটেরিয়াল দিয়ে করা পসিবল। এই টেন্সেল মেমব্রেন দিয়ে কি পুরো দোস্তর একটা টেন্ট বানানো সম্ভব? মানে চারদিকে দেয়াল সহ মাথার উপর
ছাদ সহ। হ্যাঁ, এগুলো তো আসলে হচ্ছে কিন্তু যে এক্সিবিশন স্পেসগুলোতে ওইখানে কিন্তু ওই ওয়াল সবগুলোই কিন্তু ফ্যাব্রিক দিয়ে হচ্ছে, মানে টেনসাইল মেমব্রেন দিয়েই হচ্ছে, কিন্তু ওখানে যেহেতু এখানকার টেনশনটা কম থাকে এবং ওটার মেইন উদ্দেশ্য থাকে অল্প কয়েকদিন অনুষ্ঠানের জন্য, এবং ওইটাকে উইন্ড লোডটাকে ওইভাবে ধরতে হয় না, যেহেতু বাতাসের ঝড়ের ব্যাপারটা ওখানে এত কনসিডার করতে হয় না, এই জন্য ওইটার পাতলা জিএসএম পাতলা কাপড় দিয়ে করা হয়। তো আসলে ডিজাইনের কনসেপ্টটা একই রকমই, টেনশন দিয়েই করা হয়, কিন্তু ওগুলো যেহেতু কুইক কনস্ট্রাকশন করতে হয় এই জন্য এগুলোর শেপগুলোতে একটু ভ্যারাইটি কম হয়, একদম ইজি শেপ, এবং ম্যাটেরিয়ালটা একটু পাতলা ম্যাটেরিয়াল দিয়ে করা হয়, আর অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে করা হয় যাতে করে লাইট ওয়েট, ট্রান্সপোর্টে ইজিলি ট্রান্সপোর্ট করা যায়, ইজিলি ইনস্টলেশন করা যায়। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা দেখেছি যে আমাদের আর্কিটেকচার স্কুলগুলোতে একদম ফার্স্ট ইয়ার লেভেলেই এই টেনজাইল স্ট্রাকচার নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করা হয় এবং ইউনিক শেপ ডেভেলপ করে থাকে স্টুডেন্টরা, এবং আপনি এই বিষয়টা নিয়ে প্রফেশনালি কাজ করছেন এবং বেশ কিছু ডাইনামিক স্ট্রাকচার আপনি তৈরিও করেছেন। আর নতুন সম্ভাবনার জায়গা আপনি যেটা উল্লেখ করলেন যে পাট নিয়ে দেশজভাবেই আমরা এটিকে আরও বিস্তৃত করতে পারি। অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইম। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যার। স্যারের এক্সপিরিয়েন্সটা 48 বছরের বেশি সময় ধরে। আপনি একটা লম্বা সময় দেশের বাইরে কাজ করেছেন, এবং তখন যেটা হচ্ছে, এখন যেহেতু আপনি বাংলাদেশেও আপনি এসেছেন, সার্ভিস ওয়াইজ আমরা একদম পেইন্টের কথা যদি বলি বা ওয়াটারপ্রুফিং এর কথা যদি বলি, কনস্ট্রাকশন কেমিক্যাল যেটা থাকে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, সো দুইটা জায়গাতে আসলে এনভায়রনমেন্টের অনেক বড় একটা গ্যাপ আছে। কিন্তু এখানে যেই কোম্পানিগুলোর প্রোডাক্টগুলো সার্ভ করছে, সেই কোম্পানিগুলোর মধ্যে কি আপনি স্ট্যান্ডার্ডের কোনো মিল দেখতে পাচ্ছেন? স্ট্যান্ডার্ড থেকে সবচেয়ে বড় কথা যে এই ধারণাটা সম্বন্ধেই সাধারণ লোকের কোনো ধারণা নাই আর কি, যে টেম্পারেচারটা। আপনি দেখুন, আগেকার দিনে আমরা 10 ইঞ্চি দেওয়ালে বাড়ি করতাম, এটা কিন্তু যথেষ্ট হিট প্রোটেকশন দিতে পারতো। এখন কিন্তু আপনি মাল্টি স্ট্রিট বিল্ডিং দেওয়ালগুলো 5 ইঞ্চি। ক্লায়েন্ট সবসময় চেষ্টা করে খরচটা বাঁচানোর জন্য। তো বাংলাদেশ সৌদি আরবের মতো অত গরম না, এখানে হিউমিডিটি বেশি আছে। তো ওখানে যেটা করা হয় কি, মানে প্রথমে হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল, ইউ হ্যাভ টু চুজ দ্য বিল্ডিং ম্যাটেরিয়াল যেটা আপনি হিট থেকে প্রোটেক্ট করবে। ওখানে দুই ধরনের হয়, একটা হচ্ছে ডবল লেয়ার ব্রিক্স তো না, ওখানে কংক্রিট ব্লক পাওয়া যায়, কারণ ব্রিক ইজ ভেরি এক্সপেন্সিভ। 5 সেন্টিমিটার থেকে একটা ফোম দেওয়া হয় দুটো দেওয়ালের মাঝখানে আর কি, অ্যাটলিস্ট 90% হিটটা প্রোটেক্ট করে বাইরে থেকে। তাতে হয় কি, এসির জন্য যে ইলেকট্রিসিটি যে ইয়েটা সেটা কম, লোডটা কম লাগে। আর বাংলাদেশে হয় কি, 5 ইঞ্চি দেওয়াল করে এই গরমের সময় কোনো কাজ করে না। আমার অফিসে সারাদিন এসি চলছে, বাট ইটস নট প্রোটেক্টিং দ্য হিট অ্যাট অল। তো স্যার, আপনি আসলে যেটা বললেন যে পলিইউরেথিন টেকনোলজিটা আসলে এখন ডিফারেন্টভাবে বাহিরে ইউজ হচ্ছে। এখন বাংলাদেশ এশিয়ান পেস একটা প্রোডাক্ট এনেছে যেটা হচ্ছে আলটিমা প্রোটেকশন, যেটার মধ্যে পলিইউরেথিন বেসড টেকনোলজি ইউজ করা হয়েছে। তা আপনার কি মনে হয় এটা আসলে এক্সটেরিয়রে পেইন্টের ক্ষেত্রে কোনোভাবে আমাদেরকে লংজিভিটি দিতে পারে বা বেনিফিশিয়াল হতে পারে আমাদের জন্য? আমার তো মনে হয়, কারণ আমি এই পলিথিন বেসড পেইন্ট প্রচুর ইউজ করেছি, এবং আমার মনে পড়ে মানে প্রথম দিন যে কাজগুলো করতাম তখন যে পেন্ট পাওয়া যেত 3-4 বছরের মধ্যে দেখা সামলা ধরে ময়লা হয়ে গেছে। কিন্তু এই পলিথিন বেসড পেন্ট আসার পরে, মানে হুইচ আই হ্যাভ বিন ইউজিং ইট সিন্স 2005 or 2007, হ্যাঁ, সেই বিল্ডিংগুলো কিন্তু এখনও চকচক করে আর কি, ওটা নষ্ট হয় না সহজে আর কি। হ্যাঁ, একটা হয় যে অ্যাপ্লিকেশনটা প্রপার না হলে কোনো জায়গাতে চটা উঠে গেল গরমের জন্য, খুব টেম্পারেচার তো ফ্ল্যাকচুয়েট করে। হ্যাঁ, এমনও হয় যে আপনার রাত্রেবেলা 17 ডিগ্রি টেম্পারেচার, 40 দিনের বেলা দুপুরবেলা 42 ডিগ্রি হয়ে গেল, এরকম হয় আর কি ফ্ল্যাকচুয়েশন। তো এই যে কন্ট্রাকশনের এক্সপ্যানশন যেটা হয়, সেটা যেমন অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পেন্টের ব্যাপারে তাই হয় আর কি। তো এক্সট্রিম ওয়েদারে সৌদি আরবে এটা হয়, এটা দেখেছি। এমনি পেন্টের কিন্তু যে কোয়ালিটি সেটা নষ্ট হয় না, হ্যাঁ, কিন্তু যে জিনিসটা হয় ঠিক একটা মানে হয় না যে একটা মানে বেগুনের যেমন পোড়ানোর সময় একটা ফোসকা পড়ে যায়, ওরকম দেওয়াল থেকে ওটা উঠে আসে,
এই জিনিসটা হয়। ফ্লেকিং বা বাবলের মতো হয়ে হ্যাঁ, বাবলের মতো হয়। এটা হয়তো অ্যাপ্লিকেশনটা প্রপার হয় না বলে আর কি। তার মানে পেইন্টের একটা মানে যদি আমরা বলি লংজিভিটি বা পারফরম্যান্স দেখতে চাই সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রাইমারটাও কিন্তু ওটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু প্রাইমারটা আপনি কিভাবে ইউজ করছেন। ফ্যাক্টরি বিল্ডিং গুলোর ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন, ওখানে কোন ধরনের সাজেশন আপনি আমাদেরকে দিতে চাইবেন? প্রথম কথাটা ইনসুলেটেড ব্লক ইউজ করে তারা আর কি, যেমন হিটটা যেন বাইরে থেকে কম আসে, কারণ ফ্যাক্টরির ভিতরে অটোমেটিক মেশিনগুলো নিজেই একটা টেম্পারেচার জেনারেট করে আর কি। ইট অ্যাডস টু দ্য এক্সটেরিয়র টেম্পারেচার সঙ্গে। হ্যাঁ, আর ভিতরে যে সমস্ত স্ট্রাকচার, যেগুলো এক্সপোজ স্ট্রাকচার, যেমন আপনার স্টিলের যদি কলাম, বিম, জয়েস্ট, গার্ডার, এগুলো এক্সপোজ যেগুলো, এগুলো কিন্তু ফায়ার প্রুফ পেন্ট ইউজ করা হয় ওখানে, যেটা রেটিং হতে মিনিমাম 1.5 আওয়ার। 1.5 মানে আগুনটা ধরতে একটু ডিলে করবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা সময় লাগবে। তার বাই দিস টাইম যেন লোকজন বের হয়ে যেতে পারে বা জিনিসপত্র বের করতে পারে আর কি, এই সময়টাকে যেন পাওয়া যায়। তো এই ফায়ার সেফটিটা এটা শুধু ফ্যাক্টরির জন্য না, সব বিল্ডিংয়ের জন্য মেনটেন করতে হয়। ফ্যাক্টরিতে যে ছাদটা ইউজ করা হয় সেই ছাদে তো একটা ছাদের নিচে অনেকগুলো লোক একসাথে কাজ করে, ভেতরে এক ধরনের টেম্পারেচার তৈরি হচ্ছে ডিউ টু যে মেশিনারিজগুলো চলে সেটার কারণে। কিন্তু ছাদে কি যদি এমন কোনো টেকনোলজিকে আমরা ইউজ করতে পারি যেটা আসলে আমাদের এসআরএ ইন্ডেক্স বা হচ্ছে আমরা যদি বলি সূর্যের তাপের কারণে ভিতরে আসলে টেম্পারেচার কম যাবে বা রিফ্লেক্ট করে দিবে? ডেফিনেটলি এটা তো অবশ্যই করা যায় এবং আমরা করেও থাকি ওটা আর কি। দুটো কারণ, একটা হচ্ছে হিট, আর একটা হচ্ছে যে রেন ওয়াটার যেটা হয় সেটা যেন ওটা নিচে সোক যেন না করতে পারে, সেটা দুটো প্রোডাকশন করা হয়। স্যার আমি আপনার সঙ্গে একটু অ্যাড করি, এশিয়ান পেইন্টস ড্যাম্প প্রুফ ফাইবারটেক যে প্রোডাক্টটা আছে এটা ফাইবার বেস হওয়ার কারণে আপনি যেটা বললেন প্যারাফিট ওয়াল পর্যন্ত কভার করে দেওয়া হচ্ছে, যেটাতে একই সাথে আপনার ড্যাম্প প্রুফিং এর কাজ করছে এবং সোলার রিফ্লেক্টেড ইন্ডেক্সটা 98% হওয়ার কারণে আসলে এটার যে সূর্যের তাপটা আছে এটা 98% পর্যন্ত রিফ্লেক্ট করে দিচ্ছে, যার কারণে একই সাথে হিট প্রুফিং আপনি যেটা বলছেন বা আমরা যদি বলি হিটকে কমাবে এবং ড্যাম্প প্রুফিং করবে, একটা সলিউশনে আমরা আসলে প্রোডাক্টটাকে ইউজ করতে পারি। দ্যাটস ভেরি গুড। আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে এবং আপনার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমাদেরকে এত অল্প সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা অনেক ডিটেইল ডিসকাশন করলাম আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যারের সাথে, যেখানে অ্যাকচুয়ালি ওনার 48 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানতে পেরেছি বাইরে কী ধরনের টেকনোলজি ইউজ হয় এবং বাংলাদেশেও তার সাথে কী কম্প্যারিজন বা কী কম্বিনেশন এখন অ্যাভেলেবেল আছে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.